হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আজকে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটি কৃষ্ণের ছবি। প্রিন্টারেস্ট থেকে আমি এই ছবিটি নিয়েছি, তারপরেই আমি সেটি তোমাদের সামনে ওয়াটার কালার দিয়ে আঁকছি। আঁকা তো থাকবেই, এই আঁকার সাথে সাথে আমরা শুনে নেব কৃষ্ণের সম্পর্কে কিছু তথ্য। আসলে এই গল্প বলতে বলতে কাজ করা বা গল্প শুনতে শুনতে কাজ করা, এই দুটো জিনিসই আমার নিজের ভীষণ পছন্দের। তাই আমি তোমাদের সাথেও কিছু গল্প শেয়ার করব। আশা করছি ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে এবং উপকারেও লাগবে। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমেই আমি নীল রং দিয়ে কৃষ্ণের গায়ের রংটি করে নিচ্ছি। এটাকে তোমরা ফার্স্ট টোন বলতে পারো। তারপর ধীরে ধীরে আমরা সেকেন্ড টোন, থার্ড টোনের দিকে যাব। তবে আজকেই পুরো জিনিসটি কিন্তু আমরা সম্পূর্ণ করতে পারবো না, কারণ আমি তোমাদেরকে প্রত্যেকটা ধাপ দেখাচ্ছি। ফলে আমাদের আরো একটা দিন সময় লাগবে এই কৃষ্ণের ছবিটাকে সম্পূর্ণ করতে। তো আজকে শেষ পর্যন্ত দেখো কতটা করতে পারি, এবং তোমরা এখান থেকে নিজেরাও কিছু শেখার চেষ্টা করো। তো চলো এবার গল্পটাতে যাওয়া যাক। আজকে আমরা যেটা জানবো সেটা হলো মূলত কোথায় কোথায় কিরকম ভাবে আমরা কৃষ্ণের মূর্তি কিভাবে আমরা দেখতে পাই, কোন কোন বিগ্রহ কোথায় প্রচলিত। সাধারণভাবে তোমরা সকলেই জানো কৃষ্ণের যে গাত্র বর্ণ সেটা গাঢ় নীল রঙের বা কালো। কিছু কিছু গ্রন্থে কৃষ্ণের এই গায়ের রঙকে জাম্বুল বর্ণের অর্থাৎ জাম রঙের বলেও বর্ণনা করা হয়েছে, যেটা আমরা বেগুনি রং বলে জেনে থাকি। কৃষ্ণের বিগ্রহ আর ছবি আমরা সহজেই দেখে চিনতে পারি। সেক্ষেত্রে তার গায়ের রং তো কোথাও ঘন নীল বা কালো, কিন্তু তার রেশমি যে ধুতিটি সেটি কিন্তু হয় হলুদ রঙের, এবং মাথার মুকুটে একটি ময়ূর পুচ্ছ শোভা পায়। কৃষ্ণের প্রচলিত বিগ্রহগুলিতে সাধারণত তাকে এক বংশী বাদনরত এক বালক বা যুবকের বেশেই দেখা যায়। এই বেশটিতে তোমরা সকলেই খেয়াল করে থাকবে যে একটি পা অন্য পায়ের উপর একটু বাঁকা অবস্থায় থাকে, আর একটা বাঁশি অবশ্যই থাকে তার ঠোঁটে। তাকে ঘিরে থাকে গরুর দল। এই যে গরুর দল পরিবেষ্টিত যে ছবিটি আমরা দেখি সেটি তার গোপালক সত্তার প্রতীক। আবার কোনো কোনো চিত্রে তাকে প্রেয়সী রাধা সহ গোপী পরিবৃত অবস্থাতেও দেখা যায়। রাধা হলেন কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি। বিকল্পভাবে তাকে গোপীদের সাথে একজন বালক যুবক হিসাবে দেখা যায়, যিনি প্রায়শই অনেক গান রচনা করেন বা কৌতুক করে থাকেন। কৃষ্ণের অন্য আরেকটি পরিচিত চিত্র হল কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনকে উপদেশ দেওয়ার ছবি। এই চিত্রটার মধ্যে কৃষ্ণের বিশ্বরূপ দর্শিত হয়, যার অনেকগুলো বাহু এবং মাথা। তার মধ্যে সুদর্শন চক্রধারী বিষ্ণুর কিন্তু একটি ছায়া আমরা লক্ষ্য করি। উত্তরপ্রদেশের মির্জাপুরে ৮০০ খ্রিস্টপূর্বাব্দে অঙ্কিত একটি গুহা চিত্রে অশ্বচালিত রথচালনার চিত্র আছে। সেই চিত্রে একটি চরিত্র রথের চাকা ছুঁড়তে উদ্যত। এই চরিত্রটিকে কৃষ্ণ বলে অভিহিত করা হয়। কুরুক্ষেত্র যুদ্ধে আমরা সকলেই জানি যে অর্জুনের সারথি হিসাবে কৃষ্ণকে দেখানো হয়েছে। তো সেক্ষেত্রে এই অর্জুনের রথের চালক হিসাবে বা পরামর্শদাতা হিসাবে কৃষ্ণ সারথি হিসাবে সেখানে উপস্থিত হয়েছেন। এছাড়াও আমরা কোথাও কোথাও দেখতে পাই যে কৃষ্ণ বিগ্রহগুলো বেশিরভাগই দণ্ডায়মান অবস্থায় পূজিত হচ্ছে। সেখানে কোথাও কোথাও কৃষ্ণ একাই থাকেন, আবার কোথাও কোথাও তার অন্যান্য সঙ্গীরাও তার সাথে পূজিত হন। তার মধ্যে উল্লেখযোগ্য রাধা, বলরাম, সুভদ্রা, অথবা তার প্রধান মহিষী রুক্মিণী ও সত্যভামা। কৃষ্ণ কখনো কখনো তার সহচরী গোপিনী রাধার সঙ্গেও পূজিত হন।
মণিপুরী বৈষ্ণবরা একা কৃষ্ণের পূজা করেন না, তাদের আরাধ্য কিন্তু রাধা কৃষ্ণের যুগল মূর্তি। কোথাও কোথাও কিন্তু আবার কৃষ্ণকে শিশু রূপেও পুজো করা হয়ে থাকে। সেই শিশু মূর্তিতে তাকে কখনো হামাগুড়ি দিতে দেখা যায়, কখনো নৃত্যরত অবস্থায় দেখা যায়, অথবা মাখন হাতেও দেখা যায়। এছাড়াও লাড্ডু হাতে ধরে আছেন সেই ভঙ্গিতেও আমরা কৃষ্ণকে দেখতে পাই। সেই কৃষ্ণকে লাড্ডু গোপাল বলা হয়। আর সত্যি কথা বলতে এখন কৃষ্ণ আমাদের বাঙালিদের প্রায় প্রত্যেক বাড়িতেই পূজিত হন বিভিন্ন রূপে। বালক গোপাল কিংবা ত্রিভঙ্গ মুরারি কৃষ্ণ, সব রূপেই কিন্তু আমরা কৃষ্ণের বা গোপালের আরাধনা করে থাকি। আরো একটি ছবি বা মূর্তি আমরা দেখি, সেই মূর্তিটি হলো সমুদ্রে একটি বটপাতার ওপর এক শিশু ভাসমান অবস্থায় পায়ের আঙুল চুষছে। এটিও কিন্তু কৃষ্ণের বিভিন্ন মূর্তি চিত্রের মধ্যে অন্যতম। অঞ্চলভেদে কিন্তু কৃষ্ণের বিভিন্ন মূর্তি দেখা যায়, যেমন ওড়িশায় জগন্নাথ, মহারাষ্ট্রে বিঠোবা ও রাজস্থানে শ্রীনাথজি। আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো 1700 থেকে 1900 শতাব্দীর বাংলার পোড়ামাটি মন্দিরের মূর্তি ভাস্কর্যে কৃষ্ণের মূর্তিচিত্র একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে স্থান পেয়েছিল। কৃষ্ণের গল্পগুলি বহু মন্দিরের সম্মুখভাগের গোড়ায় সংকীর্ণ প্যানেলের একটি দীর্ঘ সারিতে চিত্রিত করা হয়েছিল। অন্যান্য মন্দিরগুলিতে গুরুত্বপূর্ণ কৃষ্ণলীলা পর্বগুলি প্রবেশদ্বারের খিলানের উপরে বা প্রবেশদ্বারের চারপাশের দেওয়ালে বড় ইটের প্যানেলে চিত্রিত করা হয়েছে। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো বাঁকুড়ার বিষ্ণুপুরে শ্যামরাই মন্দিরে। এই শ্যামরাইয়ের মন্দিরে টেরাকোটার কাজের মাধ্যমে যে রাসলীলা, কৃষ্ণের যে রাসলীলা, সেই রাসলীলার একটি অপূর্ব চিত্র খোদাই করা আছে। সত্যি বলতে এগুলো দেখলে আমাদের গর্ব হয়, আমাদের পুরনো ঐতিহ্যকে নিয়ে গর্ব হয়। বাংলার এত সম্পদ, এত ঐশ্বর্য বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে বা ধ্বংসের মুখে। আমাদের উচিত সেগুলো যথাযথভাবে সংরক্ষণ করা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের পুরনো ঐতিহ্যকে যাতে আমরা তুলে ধরতে পারি, তার জন্য সত্যিই ব্যবস্থা নেওয়া উচিত। অনেক জায়গায় নেওয়া হচ্ছে। তার জন্য এখনো আমরা কিছু কিছু স্থাপত্য দেখতে পাচ্ছি। বিষ্ণুপুরে বিশেষত এই টেরাকোটার যে মন্দিরগুলি আছে, সেই মন্দিরগুলির যে প্যানেলের কাজ, সেগুলো দেখলে সত্যিই অবাক হতে হয়। আজকের মতন গল্প বলা আমার এখানেই থামাচ্ছি। পরবর্তী দিনে আরো যখন কৃষ্ণের ছবিটি শেষের পথে যাবে, তখন আমরা আরো বেশ কিছু তথ্য জানবো, গল্প করব, গল্প শুনবো। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর এরকম নতুন নতুন আঁকার ভিডিও পেতে আমার সাথে আমার চ্যানেলের পাশে থেকো। আজকের মতন টাটা।